সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলায়, বাংলাদেশের অন্যতম একটি জেলা। এখন এই যে একটি ব্রিজে উঠছি আমি, এটি হচ্ছে মাওলানা ভাসানী ব্রিজ। এই ব্রিজটির মাধ্যমে কুড়িগ্রাম এবং হচ্ছে গিয়ে আপনার গাইবান্ধা জেলা, এই দুটো জেলা একত্রিত হয়েছে। একটা সময় আমাদের কুড়িগ্রাম যাওয়ার জন্য রংপুর হয়ে তারপর আমরা কুড়িগ্রাম যেতাম, কিন্তু এই সেতুর কারণে আমরা এখন কুড়িগ্রাম যাওয়ার জন্য আর রংপুর যেতে হয় না, গাইবান্ধা জেলা পার হয়ে কুড়িগ্রামে এই সেতু দিয়ে প্রবেশ করা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি অসম্ভব সুন্দর। এবং আজকে আমি যে ঢাকা থেকে কুড়িগ্রাম আসলাম, ঢাকা থেকে কুড়িগ্রাম আসার জন্য আমাকে কয়টি জেলা অতিক্রম করতে হলো সেই বিষয়টিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং কোন জেলায় কি আছে, কোন জেলা কোনটার জন্য বিখ্যাত সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন আমি কুড়িগ্রাম জেলায় ছিলাম, কুড়িগ্রাম জেলায় বিখ্যাত তেমন কিছুই নেই। কুড়িগ্রাম জেলার বিখ্যাত হচ্ছে গিয়ে তিস্তা ব্যারেজ, যেটি আমরা সকলেই চিনে থাকি, আমাদের সকলেরই পরিচিত তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজটি অবস্থিত হচ্ছে গিয়ে কুড়িগ্রাম জেলায়। যাই হোক, এই যে আমি এখনই কুড়িগ্রাম জেলা পার হয়ে গাইবান্ধায় প্রবেশ করব। এই যে প্রবেশ করলাম গাইবান্ধা জেলায়। এখন এই গাইবান্ধা জেলার বিষয়ে যদি কিছু বলি, গাইবান্ধা জেলায় আমি তেমন কিছু পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে গবাদি পশুর দাম খুবই কম থাকে, যেমন গরু, মহিষ, ছাগল, এই গবাদি পশুগুলো এই জেলাতে দাম কম থাকে। অতএব আপনাদেরকে কুড়িগ্রাম গাইবান্ধা জেলার আপডেট দিলাম। এখন আপনাদেরকে যাবো আর আপডেট দেবো কোন জেলায় কি পাওয়া যায়। বর্তমান অবস্থান করতেছি গাইবান্ধা মেইন যে সড়ক, সেই সড়ক দিয়ে আমি যাচ্ছি। আসলে ভিডিও করার উদ্দেশ্য এই যে গাইবান্ধা সড়কের আশেপাশে, মেইন সড়কের আশেপাশে আমি তেমন কোনো উঁচু বিল্ডিং দেখিনি। একটি জেলা শহর, আসলে আরও বড় বড় বিল্ডিং থাকার কথা, এজন্য একটু ভিডিওটা করলাম, আপনাদেরকেও দেখাই যে আসলে এই যে জেলা শহর, কিন্তু তেমন বড় মাপের কোনো বিল্ডিং এই গাইবান্ধা জেলা শহরে নেই। আমি বর্তমানে বগুড়া প্রবেশ করেছি। যে রাস্তাটি দিয়ে ড্রাইভ করে যাচ্ছি, আমি ঢাকামুখী অগ্রসর হচ্ছি। আমার পিছন দিকে হচ্ছে রংপুর। আমি গোবিন্দগঞ্জ হয়ে তারপর হচ্ছে কুড়িগ্রাম যাই। তো সোজা যদি আমি যেতাম রংপুরের পরে কুড়িগ্রাম, আমি প্রথমেই বলেছি। এটা বলার উদ্দেশ্য এই যে রাস্তা দেখছেন 4 লেন, একদম ঢাকা থেকে শুরু করে রংপুর পর্যন্ত আপনি যে এরকম 4 লেন রাস্তা পেয়ে যাবেন। মাঝখানে এরকম ডিভাইডার দেয়া থাকবে, আপনার কোথাও কোনো ব্রেক করতে হবে না, কারণ প্রত্যেকটি বাস স্ট্যান্ডে ওভারপাস দেয়া আছে, যার কারণে লোকাল যে যাত্রী উঠানামার গাড়িগুলো তারা নিচ দিয়ে চলে যায়, আর যারা আমরা ডিরেক্ট লেনে ব্যবহার করি তারা ওভারপাস ব্যবহার করে উপর দিয়ে চলে যায়। এজন্য খুবই অল্প সময়ের ভিতরে আপনি ঢাকা থেকে রংপুরে পৌঁছে যেতে পারবেন। আমার যতটুকু ধারণা, যদি কেউ ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর বা মিরপুর ওই দিক থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়, সে হয়তো বা সর্বোচ্চ 6 ঘন্টার ভিতরে সে রংপুরে পৌঁছে যেতে পারবে। তার প্রধান একটি কারণ হচ্ছে এই রাস্তা। এই যে দেখছেন, এই যে একটি ওভারপাস, এই যে একটি বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডটিতে এই যে ওভারপাস দেওয়া আছে, আমরা উপর দিয়ে চলে যাচ্ছি আমি, এবং এই
যে আমি যদি বামে একটু দেখাই, লোকাল গাড়িগুলো ঠিক ওই পাশ দিয়ে বাম থেকে যাত্রী ওঠানামা করায়, আর যারা ডাইরেক্ট চলে যায় তারা যে উপর দিয়ে উঠে চলে যায়। সম্মানিত শ্রোতাগণ, দেখতে দেখতে বগুড়া পার করে সিরাজগঞ্জে চলে আসলাম। বর্তমান অবস্থান করতেছে হাটিকুমরুল মোড়। দেখতে পাচ্ছেন যে কত ফ্লাইওভার। এই হাটিকুমরুল মোড়টি হচ্ছে উত্তরবঙ্গের একটি হৃৎপিণ্ড। কেননা আপনি যখন ঢাকা থেকে আসবেন, যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড়ে যখন আসবেন, তখন আপনার বামে হচ্ছে গিয়ে পাবনা, ঈশ্বরদী, সোজা আপনি চলে যাবেন রাজশাহী, তারপরে চাপাই, এই জেলাগুলোতে। আর ডানে হচ্ছে গিয়ে পুরো উত্তরবঙ্গটাই, যেখানে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, হ্যাঁ, আরও বিভিন্ন জেলা আছে। আমি আসলে সবগুলো জেলার নাম বলতে পারছি না। তো এই মোড় থেকেই কিন্তু আপনার এই সবগুলো জেলাতে, উত্তরবঙ্গের যত জেলা আছে সবগুলো জেলাতে যেতে হয়। এই যে আমি একটি ফ্লাইওভারে উঠছি, ওই পাশে আরেকটি ফ্লাইওভার। এটা একটা সময় প্রচণ্ড জ্যাম হতো এই মোড়টিতে, এখন হয় না। এই ফ্লাইওভার করে আপনার জ্যাম নিরসনের যে ব্যবস্থা করেছে সেটি অসম্ভব সুন্দর। এটি না আসলে স্বচক্ষে না দেখলে বুঝবেন না। এবং যারা বিগত সময় এই ফ্লাইওভার হওয়ার আগে এসেছেন এবং ফ্লাইওভারের পরের যে চিত্র, তারা খুবই আনন্দিত হবেন। কেননা ফ্লাইওভার হওয়ার আগে এইখানটায় প্রচুর জ্যাম বেঁধে থাকতো এবং অনেকটা সময় লস হতো। তো সাথে থাকবেন। প্রবেশ করেছি সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের পর টাঙ্গাইলে ইনশাল্লাহ। আরেকটা কথা ভুলে গেছি, সিরাজগঞ্জে বিখ্যাত হচ্ছে আপনার তাঁত শিল্প। সিরাজগঞ্জে প্রচুর পরিমাণে তাঁত শিল্প আছে। এরপর ইনশাল্লাহ টাঙ্গাইলে প্রবেশ করব। সম্মানিত বন্ধুগণ, বর্তমান অবস্থান করতেছি যমুনা সেতুর উপরে। যমুনা সেতুটি হচ্ছে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ এই দুইটি জেলাকে বিভক্ত করেছে। আমি সিরাজগঞ্জ জেলা থেকে প্রবেশ করে এখন টাঙ্গাইল জেলা দিয়ে বের হচ্ছি। এই তো আমি যমুনা সেতু পার করে ফেললাম, আমি টাঙ্গাইলে প্রবেশ করলাম, টাঙ্গাইল জেলায়। তো টাঙ্গাইল জেলার বিখ্যাত হচ্ছে গিয়ে চমচম, লোকমুখে শুনি আর কি, যাই হোক। আর বগুড়া জেলার বিষয়টা বলা হয়নি। বগুড়া জেলার বিখ্যাত হচ্ছে গিয়ে আপনার দই, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই। ছোটবেলা থেকে এটি শুনে এসেছি। তো আমি এখন এই যে টোল প্লাজা দেখাতে পারলাম ওদেরকে, যমুনা সেতু টোল প্লাজা। যাই হোক, আমি টাঙ্গাইলে প্রবেশ করেছি এখন। এরপর টাঙ্গাইলের পর আমি গাজীপুর জেলার আংশিক হয়তো বা পাবো, অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার বাসস্থানে ফিরতে সক্ষম হই। আমার বাসা হচ্ছে সাভারে। তো সাভার থেকে কুড়িগ্রাম যাওয়ার জন্য আমাকে 6টি জেলা পাড়ি দিতে হয়। আমি সকাল 5টার দিকে রওনা দিই এবং এখন বাজে রাতে 10টা। প্রায় 18 ঘন্টার একটি জার্নি ছিল। তো মাঝে কয়েকটি জেলা হয়ে আমাকে যেতে হয় এবং আসতে হয়, সেগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আশা করি ভালো লেগেছে। এবং যদি ভুল ত্রুটি হয় সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেগুলো সংশোধন করে আপনাদের মাঝে আরো সুন্দরভাবে যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দোয়া করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।